হ্যাঁ বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর আজকে এরকম কয়েকটা বিষয় নিয়ে জানবো। বেঁচে থাকতে হলে তাতে চাই রৌদ্র। আর এই বর্ষা মানেই আপনাদেরকে গাছগুলোকে এইভাবে কাছাকাছি রাখা নয়, একটু পৃথক করে দিতে হবে। অর্থাৎ টবগুলো যখন আপনার এরকম কাছাকাছি ছিল, সেটা গরমের সময় ভালো ছিল, কিন্তু এই মতো অবস্থায় আপনাকে একটু পাতলা পাতলা রাখতে হবে। এখানে একটা টব রেখেছেন, ঠিক দূরত্বে একটু গ্যাপ রেখে আর একটা টব রাখবেন। এ সময়কার সঙ্গে যদি আপনি তাল না মিলিয়ে চলেন, তো এদের ক্ষতি হতে পারে। একটা চায়না ডলের গাছ, আর এইগুলোর এই শেকড় হয়ে যাবার পর বা গাছ রোপণ করার পর যখন আপনারা এই বর্ষার সময় গাছগুলো রাখবেন, সেগুলো একটু পাতলা পাতলা করবেন। কারণ রৌদ্রের অভাব হয়ে ওঠে। আমরা রৌদ্রের ভয় পাই অনেকে, তা কিন্তু না, রৌদ্রের অভাব হয়ে ওঠে। আর এই দেখুন, এদেরকে সব কাছাকাছি ছিল কেন না, রৌদ্রের ভয় ছিল, গরমের সময় ছিল, অতিরিক্ত গরমের সময় টবকে এরকম কাছাকাছি রাখতে হয়। আর তাহলে সেটা তো করা হয়েছিল। আর এ মতো অবস্থাতে এদেরকে কিন্তু, আর এগুলো শেকড় হয়ে গিয়ে গাছ তৈরি হয়ে গেছে। আর গাছ তৈরি হয়ে গেছে মানে এই সময়টার জন্য সারা বর্ষাকাল ধরে আপনাদেরকে গাছগুলোকে পাতলা পাতলা করে রাখতে হবে। আর এটাই যখন আপনার গরমের সময় থাকবে, তখনই কিন্তু আপনাকে আবার কাছাকাছি রাখতে হবে। এই টুকু ছোট ছোট বিষয়গুলো এদের পেছনে না করলে এরা প্রাণ হারিয়ে ফেলে। দেখছেন, সেই গত 3 দিন আগে বৃষ্টি হয়েছে, অথচ আপনার গাছের গোড়াটা ঠিক এখনো এরকম ভেজা ভেজা ভাব রয়েছে। আর আপনি জলটা ফেলে দিয়েছেন, আবার আপনি তুলেও দিয়েছেন, কিন্তু দেখছেন গাছটা ঝিমোচ্ছে। তাতেও আপনি করছেনটা কি? আর যখনই দেখছেন যে ঝিমোচ্ছে, আর তখনই কিন্তু আপনি একটা ছাওয়াযুক্ত স্থানে রেখে দিয়েছেন। তাতে কি হবে? এই গাছের গোড়ায় দেখছেন যে একদম ডব ডব করছে জলে। আর সেই ক্ষেত্রে কি হচ্ছে, গাছটি আবার আপনি ছাওয়াযুক্ত জায়গাতে রেখেছেন, সেক্ষেত্রে কি হচ্ছে, গাছটা ঝিমোতে ঝিমোতে মারা যাচ্ছে। আর এই সময় একে বাঁচাতে গেলে, গাছটা ঝিমোচ্ছে সেটা আপনার রৌদ্রের জন্য নয়, সেটা আপনার কিসের জন্য না, গাছের গোড়ায় অতিরিক্ত জল থাকার জন্য। আর জল থাকতে থাকতে এই গাছের গোড়ার শেকড় পচন মানে পচে গিয়েছে। কারণ এখানে ড্রেনেজ ব্যবস্থাটা কোনো কারণে, এর যে ড্রেনেজ হোল্ড ছিল সেগুলো অফ হয়ে গেছে। তাহলে এইগুলোকে আপনি মানছি নিচে নুড়ি দিয়েছেন, তারপরে বালি মাটি মেখে গাছ করেছেন, কিন্তু কোনো কারণে এখানে জলটা আপনার কিন্তু আসতে পারে না। এই গাছটাকে বাঁচিয়ে নিতে গেলে আপনি ঠিক করবেনটা কি? হ্যাঁ, আপনি ঠিক করবেনটা কি? আর যখনই দেখবেন এরকম অবস্থাটা আপনার হতে পারে, এটা প্রত্যেকের ক্ষেত্রেই হতে পারে, তাহলে আপনাকে যখনই দেখবেন গাছটা ঝিমোচ্ছে, সাথে সাথে গাছটিকে খুলে নিতে হবে। টব থেকে খুলে নিয়ে কিছু মাটি সকল কমিয়ে দিতে হবে, একটু উপর থেকে কাটিং করে আবার ওই টবেই ভালো করে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে কিন্তু সম্পূর্ণ রৌদ্রে রাখতে হবে, আর রাখলে কিন্তু আবার গাছটি বেঁচে উঠবে। তো একটি প্রসেস রয়েছে, যদি আপনি করতে পারেন, যদি তা করতে পারেন, সব গাছই ঠিক হবে। এখনই দেখবেন এইভাবে টবে ঝিমোচ্ছে। আর বড় টবে মাত্র রিসেন্ট আপনি রোপণ করেছেন মানে প্রতিস্থাপন করেছেন, তাতেও দেখছেন একই সমস্যা, মূল কথায় জমে থাকা জল। তাহলে আপনি এক কাজ করুন, এক্ষেত্রে কি করবেন, তাহলে এই টব থেকে খুলে নিন, খুলে নিয়ে এই সাইডকার মাটি কিছুটা ফেলে দিন। কাটিং আপনার না করলেও এই গাছের গোড়াতে মানে এই টবের ভেতরের মাটিতে যে শেকড়টা আছে সেটা কিন্তু পচতে থাকছে। তাহলে সেটাকে যেখানে রৌদ্র ছাওয়া আছে এমন একটা জায়গায় খোলা অবস্থাতে রাখুন। দেখবেন এর কিছু শেকড় যে পচে গিয়েছিল সেটাতে হাওয়া বাতাস খেতে থাকবে, আর এই গাছটির কিছু পাতা ঝরে যাবে। আর ঝরে যাওয়ার পরে দেখবেন আবার নতুন পাতা জন্ম হবে। অর্থাৎ যদি আপনার পুরানো গাছ হয়ে থাকে, এটা তো একটা ছোট্ট বাচ্চা গাছ, আর পুরানো গাছ হয়ে থাকে, তাহলে আপনি টব থেকে খুলে নিয়ে সেই গাছটিকে কয়েকটা দিন ছাওয়াযুক্ত স্থান নয়, যেখানে রৌদ্র ছাওয়া আছে এমন জায়গায় আপনি রাখুন। দেখবেন এই মাটিটা শুকনো হয়ে গেলে সাইডকার কিছু মাটি ফেলে দিয়ে সোজাকে সোজা সাইডের মাটি, পচন মাটিটাকে ফেলে দেবেন কিছুটা কিছুটা করে, দিয়ে পুনরায় গাছটিকে রোপণ করবেন।
বাঁচানো যাবে। এই দুটোভাবেই আপনি আপনার গাছটিকে একদম অনায়াসেই সহজে কিন্তু বাঁচিয়ে নিতে পারবেন। একই দিনে একই সময়ে যখন আপনি ঘনত্বে গাছ রোপণ করবেন আর একই সঙ্গে করবেন, তখন কিন্তু প্রতিটা গাছ আপনার ভালো হতে থাকবে। বিষয়টা বুঝতে পারলেন কিনা জানি না। যখন আপনি গাছ রোপণ করবেন এবং মাটিতে রোপণ করবেন, একই সাথে করবেন, তাহলে কিন্তু গাছ ঘনত্বে হলে কিছু যায় আসে না। দেখুন, এইটা হচ্ছে মালবেরি ফলের গাছ, তার পাশে রয়েছে আলামুন্ডা ফুলের গাছ। কতটা দূরত্বে? এখান থেকে 5 ইঞ্চি দূরত্বে। আবার ঠিক 6 ইঞ্চি দূরত্বে একটা নারকেল গাছ। দেখুন, তারপর রয়েছে ওখান থেকে 5 ইঞ্চি দূরত্বে আর একটা আলামুন্ডা ফুলের গাছ। ঠিক 6 ইঞ্চি দূরত্বে, 6 ইঞ্চি না, প্রায় 1 ফুট দূরত্বে রয়েছে আর একটা আলামুন্ডা ফুলের গাছ। আবার একটু দূরত্বে, ঠিক 1 ফুট দূরত্বে রয়েছে একটা মাধবীলতার গাছ। আবার একই সাথে রয়েছে একটা আলামুন্ডা ফুলের গাছ, সাথে হচ্ছে একটা রঙ্গন ফুলের গাছ। আর তারা দুজন কিন্তু একটা জায়গাতেই রোপণ করা আছে। দেখুন, তাহলে এরা কিভাবে হতে পারে? পরের পর প্রতিটি গাছ এই একইভাবে করা। তাদের জায়গা কম রয়েছে আর তাদের ক্ষেত্রে এরকম বিষয়গুলো ভাবতে হয়। আর যখন আপনার গাছের ঘনত্ব বৃদ্ধি পাবে তখন কি করবেন সে বিষয়টা তো নিশ্চয়ই বলবো, কিন্তু আমি বলতে চাইছি আপনাদেরকে, যদি আপনারা গাছ রোপণ করেন একই ডেটে, একই দিনে, একই সময়ে, তাহলে যদি আপনি ঘনত্বে গাছ রোপণ করেন তা প্রতিটি গাছ হওয়া সম্ভব। সেটা আপনার যে কোনো ফলের গাছ হতে পারে, যে কোনো ফুলের গাছ হতে পারে। অনেক বন্ধুই প্রশ্ন করেন যে দাদা, একটা আম গাছ কিনেছি, একটা লেবু গাছ কিনেছি, আর কিনেছি একটা পেয়ারা গাছ, এদের দূরত্ব ঠিক কতটা রাখবো? তাহলে আমরা যে কোনো গাছকে যখন একই দিনে রোপণ করব, সেক্ষেত্রে ঘনত্বে আমরা দিতে পারি এবং প্রত্যেকটি গাছে কিন্তু হেজ প্ল্যান্ট, ঠিক হেজ প্ল্যান্ট টাইপের রাখতে পারি এবং তাদেরকে কিন্তু ধীরে ধীরে বড় করে তাদের ফুলও সঠিকভাবে পেতে পারি, ফলও সঠিকভাবে আমরা পেতে পারি। যদি কোনো গাছ একাই থাকে, তার পাশে কেউ না থাকে, আর অনেক দিন পরে আপনি আশা করলেন যে আর একটি গাছ রোপণ করবেন, কিন্তু খুঁজেই পাচ্ছেন না কোথায় রোপণ করবেন, আর সে সময় আপনি কি করছেন? একটা বড় গাছের তলায় আর একটা গাছ রোপণ করলেন। ঠিক বুঝেছেন তো? তাহলে কিন্তু রাজত্বটা করে বসে রয়েছে, শেকড় মাটির মধ্যে বিস্তার করে রয়েছে। পাশে যে গাছটি আপনি রোপণ করেছেন সেই গাছটি আপনি নিজেও বুঝতে পারছেন জীবনে বেঁচে আছে, তার উন্নতি নেই। তাহলে এই দুজনের সমতা এবং সমান হাইটে রাখতে হবে এবং গাছের দুজনকার সঙ্গে শেকড়ের মিলবন্ধন থাকা যাবে না। অর্থাৎ ওইখানে যদি আপনার একটা গাছ রোপণ থাকে, আবার দূরত্বে একটা গাছ রোপণ করেছেন, মাঝে মধ্যে কিন্তু মাটিটাকে এলোমেলো করতে হবে, কোপাতে হবে। তা নইলে সকল শেকড় ওই বাচ্চা গাছটির ওপরে এসে একেবারে ঘিরে ধরবে, আর তখনই কিন্তু আপনার বাচ্চা গাছটির ক্ষতি হতে থাকবে। এটা তো গেল গাছ আপনার কিসের উপরে? না, গাছ রোপণ করার উপরে। তাহলে এবারে আমরা জানবো যে গাছের ডগা কেটে যখন চারা তৈরি করা হয়, তাদের কি পাতলা পাতলা করে আলাদা আলাদা করে রাখবো, না এক জায়গায় রাখবো? এখানটাই বড় জটিল বিষয় যে আপনি একটা গাছের ডগাকে কাটিং করে ঘনত্বে রাখবেন না একটু পাতলা পাতলা রাখবেন। এই জিনিসটার পিছনে একটু ধ্যান দিন, ঠিক বুঝতে পারবেন। দেখুন, এই গাছের ডগাগুলো 5 দিন হাফড় দেওয়া হয়েছে, অর্থাৎ এদেরকে একটা করে কিসের উপরে আছে? কাউকে দিয়েছি একটা টবের মধ্যে, যাকে যেমন পেরেছি। দেখুন, কাউকে দেওয়া আছে একটা কালো পলিথিনের মধ্যে, কোনোটা ঝিমোচ্ছে, কোনোটা ঠিকই আছে, কারো বা পাতা ঝরে গেছে, আর কোনোটারই বা রোড আসা শুরুও হয়েছে। দেখুন, এই গাছগুলো
সবগুলোকেই আমি চাইছি আর সবাইকে হতে চেয়েছি, আর এদের প্রত্যেকের যাতে শেকড় হয় আর এরা হতে পারে সেই চিন্তাটাই কিন্তু করছি। তাহলে এই গাছটার তো এখনো বোধহয় রুটই আসেনি, দেখি এই দেখুন সবে মাত্র রুট শুরু হয়েছে। তাহলে এই গাছটি যে রুট শুরু হয়েছে তার মানে এ তো স্ট্রং হয়ে যাবে। তাহলে আর একটা দেখা যাক, এরও কিন্তু রুট শুরু হয়েছে। একই দিনে রোপণ করা ছিল বলে এদের কম বেশি কিন্তু রুট শুরু হয়েছে, এর কিন্তু রুট শুরু হয় না। তাহলে আমরা কি করব? দেখুন, যখন এইভাবে গাছগুলো একটা জায়গায় হাফড় দেওয়া থাকবে আর তাদের যেগুলো হবে না তাদের পাতাগুলো আস্তে আস্তে এরম পচতে থাকবে, আর সেটা পচতে থাকলে সব গাছ কিন্তু পচে বেকার হয়ে যাবে। সেই জন্য এই গাছগুলোকে আমরা আর একটা কাজ করব, সব গাছগুলোকেই পরের পর সরিয়ে ওখান থেকে নিয়ে আবার কিন্তু সুন্দরভাবে এখানে সাজিয়ে নেব। যেটার পাতা কম আছে তাকে সাইডের দিকে রাখবো। আর তাহলে কি হবে, দেখুন প্রত্যেকটা গাছেরই শেকড় শুরু হয়ে গেছে। তা এই যে গাছগুলো আমি হাঁপড় দিয়েছি তাদেরকে কি কোনো ছাওয়াযুক্ত স্থানে দিয়েছি? না। তাহলে এরা এদের ছাওয়া নিজেরাই তৈরি করেছে। এদের যে গাছের পাতার চাপ, উপরটুকু রোদ পেয়ে কয়েকটা পাতা পুড়ে যেতে পারে। দেখুন দু চারটা পাতা পুড়েও গিয়েছে, কিন্তু ওর ছাওয়াটাই নিচ পর্যন্ত, ভেতরটা কিন্তু আছে। এই সকল গাছগুলোকে যদি আমরা এভাবে কাছাকাছি না রাখতাম তাহলে কি গাছগুলো হতো না? একা একাই থাকলে হতো না? হ্যাঁ হতো। যখন একা একা এই গাছগুলো থাকবে সব পাতা কিন্তু ঝরে যাবে এবং কাণ্ডগুলো একদম ফ্রেশ হয়ে যাবে, নেড়া নেড়া হয়ে যাবে, তারপরে কিন্তু আবার নতুন পাতা হবে। কিন্তু আমি সকল পাতাকেও সঠিক রাখতে চাইছি, অথচ রৌদ্রেই গাছটা করতে চাইছি, আর সেটা কিন্তু হয়েছে। রৌদ্রের মধ্যে থাকলে গাছগুলোকে এভাবে কাছাকাছি রাখতে হবে। আর যখনই আপনার রৌদ্র শেষ, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সম্পূর্ণভাবে এই কাজগুলোকে কিন্তু আপনাদেরকে করতে হবে। আমি একটা ছোট্ট কাটিংসের গাছ দিয়ে আপনাদের বোঝালাম যে এই ছোট্ট গাছটাও যদি, একটা ডোগার চারাও যদি সম্পূর্ণ রৌদ্র খেতে পারে তাহলে আপনার একটা বড় গাছ কেন সেটা রৌদ্রে হবে না। আমরা অনেককে রৌদ্রকে নিয়ে ভয় পাই, আর এই জন্য আমাদের গাছের কিন্তু বড়সড় ক্ষতি হয়। আমি এখানে কিছু ছোট গাছ রোপণ করেছিলাম ঠিক গরমের সময়, এবং টুলু পাম্প দিয়ে জল দিচ্ছিলাম এবং গাছগুলো রোপণ করছিলাম, সে বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। দেখুন তাতে প্রতিটি গাছ কিন্তু বেঁচেছে। উদ্দেশ্য ছিল প্রথমত গাছটিকে বাঁচিয়ে নেওয়া, আর সেগুলো কিন্তু সম্পূর্ণ রৌদ্রে একেবারে 45 ডিগ্রি তাপমাত্রাতেও কিন্তু ভালো হয়েছে। দেখুন প্রতিটি গাছ কিন্তু বেঁচে রয়েছে, আর একটি গাছও কিন্তু মারা যায় না। অর্থাৎ আমরা গাছ রোপণের সময় অনেকেই ভয় পাই। দেখুন ঘাসের ভিতরে একদম অন্তত 500-র উপরে গাছ এখানেই রোপণ হয়ে আছে, প্রতিটি গাছ কিন্তু বেঁচেছে। তাহলে আমরা গাছ রোপণের সময় এই রৌদ্রের ভয়টা করি, এটা কিন্তু করব না। সম্পূর্ণ রৌদ্রেতেই কোনো গাছ রোপণ করলে সেই গাছটিকে, অনেকেই ভুল করি, আরে বাবা যা শেকড় আছে, যে গাছ বেঁচে আছে তাকে রৌদ্র করে আপনাকে ছাওয়াতে কে রাখতে বলেছে? যে রাখতে বলেছে তার এই নিয়ে কোনো জ্ঞানই নেই। দেখুন একটা গাছের শেকড় আছে, সেই গাছটা বেঁচে আছে, আর সেটা আপনাকে কেউ দিয়েছে, আর সেটা বা আপনি কিনে নিয়ে এসেছেন। তাহলে সেই গাছটাকে আপনি রৌদ্রে রোপণ করবেন আর আপনি ভয় পাচ্ছেন? তা মোটামুটি আজ কয়েকটা বিষয় নয়, দু একটি বিষয় জানলাম যে গাছকে আমরা এই সময়কার জন্য রাখতে হলে, আর তাদেরকে একদম ছাওয়াযুক্ত স্থানে নয়, আর ছাওয়াযুক্ত স্থানে আমাদের গরমের সময় গাছগুলো ছিল, আর এ সময় কিন্তু আর রাখবো না। যা যে ধরনের গাছই থাক না কেন, গাছের গোড়া একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর যে কোনো গাছে এই সময় হুটছুট খাদ্য দেওয়া নয়, মাটির মধ্যে যে সকল খাদ্যগুলো ছিল সেগুলো গাছকে খেতে দিতে হবে, সেই সময়টা গাছকেও দিতে হবে। কারণ এর আগে আপনার মাটির মধ্যে যে সকল খাদ্যগুলো ছিল সেগুলো কিন্তু পেতে হবে, আর সেগুলো কিন্তু গাছ ধীরে ধীরে নিজেই নিতে থাকবে, আর ধীরে ধীরে কিন্তু আপনার গাছগুলি
আবার ভালো হতে থাকবে। ফাঙ্গিসাইড ওষুধের চিন্তা পরে করবেন, গাছটিকে রৌদ্রে রাখুন, ওই ফাঙ্গিসাইডের ওষুধের কাজটাই কিন্তু আপনার করবে। গাছে যখনই দেখবেন 1 থেকে 1.5 ঘন্টা ভালো করে রৌদ্র পাচ্ছে, গাছের যে পচে যাওয়া পাতা, মাটির মধ্যে যে ড্যাম্প, সব কিছুটাই কিন্তু ক্লিয়ার হবে। কিন্তু মাটিটা যখন হালকা আপনার শুকনো হবে, অবশ্যই এই ভুলটা করবেন না। হালকা শুকনো হয়ে যাওয়া মানে কিন্তু একটু করে চুনের জল দেবেন। দেখুন 10 দিন 12 দিন করে বৃষ্টি মাটির মধ্যে পেয়েছে আর পাওয়া মানে হালকা করে একটু চুনের জল, সেটা 100 গ্রাম চুন 10 লিটার জল, এই আন্দাজে আপনাদেরকে দিতে বলেছিলাম, সেটা দিতে থাকবেন। দেখবেন খুব ভালো গাছ আপনি করতে পারছেন। আর মাটির মধ্যে শেকড় যে সকল পচন হয়েছিল সেই সকলগুলো কিন্তু সদ্য রোধ হতে থাকবে। গাছ ধীরে ধীরে রোগমুক্ত হতে থাকবে আর গাছের রূপ ঠিক সুন্দর হতে থাকবে। খাদ্য দেওয়ার এই সময়টা আর বিশেষ প্রয়োজন হবে না। গাছের কন্ডিশন যদি খারাপ দেখেন, ওয়েদার পরিষ্কার হবে আর আপনার ভয় কিছু নেই, কারণ আপনি খাদ্য বানিয়ে রেখেছেন যেভাবে বলেছিলাম। 6 রকম জৈব, সাথে 2 রকম নাইট্রোজেন সার কিছুটা মাটির সাথে মেখে রেখে দেবেন, আর সেই খাদ্যটা আপনারা পরে পরে দেবেন। খাদ্য দেওয়ার চিন্তা তখন হবে গাছ যখন একেবারে বৃদ্ধি না হবে। ব্যাস এটুকু করলেই কিন্তু আপনার ভালো হবে। এইটুকুই, আর আবার আসবো আর একটা ভিডিও নিয়ে আগামীকাল। তো ভীষণ ভালো থাকবেন। আপনারা বিষয়টা না বুঝতে পারলে, না জানতে পারলে অবশ্যই ফোন করে জেনে নিতে পারবেন। ফোন নাম্বারটা জেনে নিন 9609456194, 9609456194। হ্যাঁ, আপনি কীটনাশক ওষুধ দিতে চাইলে সেটা সন্ধ্যের পর দেবেন, পারফেক্ট কাজ পাবেন। কীটনাশক ওষুধের তো অনেক কিছু রয়েছে, কিন্তু আপনার বড় বড় পোকায় গাছের পাতা, ডাল, ফুল খেয়ে যাচ্ছে তো। আর এই বড় পোকার ওষুধ কি জানেন? একদম পারফেক্ট কাজ হবে। আপনি কি সেটা জানেন? একটু জেনে নিন। প্রোফেক্স সুপার হামলা, প্রোফেক্স সুপার হামলা, মেটাসিট বা মেটাসিল, এই ধরনের যদি কীটনাশক আপনারা দোকানে গিয়ে বলেন, তাহলে দোকানদার বুঝতে পারবে আপনি কি বলতে চাইছেন। তাহলে এই কীটনাশকগুলো আপনার লেদা পোকার জন্য, পাতা, অন্যান্য বড় পোকা বা গাছের কাণ্ড কেটে ফেলে দেওয়া, এরকম ধরনের যে সকল পোকায় আপনার গাছের ক্ষতি করে, একদম পারফেক্ট কাজ হবে। দোকানে গিয়ে এই ধরনের বড় পোকার ওষুধ চান। আর আপনারা যেটা করছেন, যে ভালো কোনো একটা ওষুধ, আপনার কোনো ভালো ব্র্যান্ডের ভালো কোম্পানির ওষুধ রয়েছে, কিন্তু দেখা গেছে সেই ওষুধটা অন্য কোনো পারপাসে লাগার জন্য, আর সেটাই আপনি আপনার গাছে দিচ্ছেন, সেই জন্য কিন্তু বড় পোকার ওষুধের কাজ আপনি ভালো পাচ্ছেন না। বড় পোকার উপদ্রবটা ঠিক সন্ধ্যের সময়টাই হয়, অর্থাৎ সন্ধ্যের পরে যদি দিতে পারেন ভীষণ ভালো কাজ হবে। অন্তত সূর্য যাওয়ার পরে যদি আপনারা দিতে পারেন, মানে রৌদ্র না থাকার পরে যদি দিতে পারেন, তাহলেও কাজ হবে। চেষ্টা করবেন যাতে সন্ধ্যের পরে দেওয়া যায়, তাহলে ভীষণ ভালো কাজ করবে। আর ওষুধটা গাছে পোকা থাকলেই দিতে হবে এ নয়, মাঝে মধ্যেই 15 দিন, 18 দিন, 10 দিন ছাড়া হলেও দিয়ে রাখবেন। পরিমাণে সব লিটার 1 ml, আর ভালো কাজ করবে। মাঝে মধ্যেই যদি আপনি যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ দিতে থাকেন না, তাহলে গাছের এই পচে যাওয়া, ধসা, এরকম বিষয়টা থাকবে না। অর্থাৎ সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন, এই ধরনের যে কোনো আপনার বাড়িতে ফাঙ্গিসাইড ওষুধ থাকলে সেটা কিন্তু যখন দেবেন, সেটা লিটার 1 ml করে মাঝে মধ্যে আপনি গাছে স্প্রে করে দেবেন। আর সেটা বিকেলের দিকেই দিতে পারেন, বা খুব সকালে যদি দিতে পারেন ঠিক আছে, তবে সকালের থেকে বেশি ভালো কাজ করবে বিকেলের সময়টা আপনি দেবেন। 3টে 3:30-র পর দেবেন, খুব ভালো কাজ করে যাবে। আর মাঝে মধ্যে কিন্তু লিটার 1 ml করে গাছে স্প্রে করে দেবেন, এবং সেই জলটা কিন্তু গাছের গোড়াতে দেবেন। গাছের গোড়াতে দিতে গেলে লিটার 2 গ্রাম করে লাগে, গাছের পাতার উপরে দিতে গেলে লিটার 1 ml মানে 1 গ্রাম করে লাগে। যাই হোক, যখন আপনারা পাতার উপরে দেবেন সেটা 1 গ্রাম দেবেন, আর মাটিতে কিন্তু ফাঙ্গিসাইড ওষুধটি 2 গ্রাম করে দিতে পারেন। আপনি যদি ওই ওষুধ একই দিনে দিতে চান, তাহলে গাছের গোড়াতেও দেবেন আর পাতাতেও দেবেন, তাহলে লিটার 1 ml থাক, পরিমাণ কম থাক, অসুবিধে নেই। মাঝে মধ্যে দিতে থাকলে ফাঙ্গাসটাই এটা করবে না। আর এভাবেই করতে থাকুন, ভীষণ ভালো হবে আপনার গাছ। আবার আসছি আগামীকাল। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন বন্ধুরা। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনারা কিন্তু অবশ্যই পাবেন। আর কমেন্ট করে জানার চেষ্টা করুন, আর ভালো লাগলে শেয়ার করুন বন্ধুরা। ভীষণ ভালো থাকবেন। আবার আসছি আগামীকাল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে।